শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশের চাকরি, তারপর প্রকৃত মুক্তিযোদ্ধার জায়গা দখল, এভাবেই প্রভাব খাটিয়ে খাস জমি দখল সহ গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। স্ত্রীর নামেও কিনেছেন 4টি জাহাজ। বেনজির নয় বলছি পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের কথা। গোপালগঞ্জ সহ সারা দেশে যার নামে আছে 110 কোটি টাকারও বেশি সম্পদ, এমনকি বিদেশের স্বর্ণ ব্যবসা সহ তার বিরুদ্ধে থাকা দুর্নীতির নানা ফিরিস্তি নিয়ে অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। তাসলিম তৌহিদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন লিটন বাবু। মিরপুর চিড়িয়াখানা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এলাকায় 5 নম্বর রোডের 45 নম্বর প্লট, যাতে রয়েছে টিন শেডের অনেকগুলো ঘর। কোটি টাকার এই জায়গার প্রকৃত মালিক যুদ্ধহত মুক্তিযোদ্ধা আয়ুব আলী। অভিযোগ রয়েছে তাকে ভয় দেখিয়ে নামমাত্র টাকায় লিখে নেন অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুল ও তার সহকর্মীরা। ধরিয়া নিয়ে স্টেমের মধ্যে কইল যে এখানে স্বাক্ষর করেন, এখানে স্বাক্ষর করেন, এই যারা আবার চেষ্টাও করেন না। তাই আমি তখন একদম একেবারেই নিরুপায়, বেশিবার ক্রস দিয়ে দিব। 4 জন পুলিশ অফিসার দিলাম ঢোকাইয়া, এখন পরে ওদের লোক কিছু করতে পারবে না। শুধু মিরপুর নয়, ফার্মগেটের ইন্দিরা রোডে 4 তলা বিশিষ্ট বাড়িটিতে থাকেন রফিক। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে বাড়িটি তার আত্মীয়র নামে থাকলেও বাসা ভাড়া থেকে শুরু করে সবকিছুই যায় রফিকের স্ত্রী ফারজান রহমানের কাছে। না না না, ওই জায়গায় ভাড়া থাকে। তিনি বলেন যে বাড়িটা তার খালা শাশুড়ির, কিন্তু বাড়ির ভাড়া সমস্ত কিছু তোলেন তিনি, এবং এটা তথ্যপত্র সাক্ষী সহকারে আমি দিতে পারবো। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল। গোপালগঞ্জ সদরে বাড়ি পুলিশের এই কর্মকর্তা এলাকায়ও রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দুদক ও তার এলাকার মুক্তিযোদ্ধাদের অভিযোগ ভুয়া মুক্তিযোদ্ধা সনদের চাকরিতে যোগদান, অতঃপর সাধারণ মানুষকে জিম্মি করে সদরের পাইকান্দিতে খাসপুকুর দখল সহ প্রায় 1.5 একর জমিতে নির্মাণ করেছে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। বিজয় পাশা বাস স্ট্যান্ড এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে তুলেছেন কানাডা সুপার মার্কেট। গোপালগঞ্জ, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় রয়েছে নিজের নামে 90 বিঘার উপরে জমি। 100 বিঘার উপরে সম্পদ বানিয়েছেন স্ত্রী, ভাই, শ্যালক সহ আত্মীয় স্বজনদের নামে। নামে বেনামে তো অনেক কিছুই উনি করে রাখছে। হাজার হাজার কোটি টাকার মালিক, এর বাপ কোনো মুক্তিযুদ্ধও না। দুদকের তথ্য বলছে তার স্ত্রী ফারজান রহমানের নামে 10 থেকে 15 কোটি টাকা মূল্যের 4টি জাহাজ, গুলশানের ইউনাইটেড হসপিটালের পাশে 14.5 কোটি টাকার একটি ফ্লোর, নিকুঞ্জে প্লট, ঝিলমিল আবাসিক প্রকল্পে 10 কোটি টাকার 2টি প্লট সহ বিভিন্ন সম্পদ রয়েছে। আছে 200 ভরি স্বর্ণ। এরই মধ্যে দুদক তার চাকরিতে যোগদানের তথ্য ও অঢেল সম্পদের খোঁজে মাঠে নেমেছে। চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তরেও। অনুসন্ধান চলছে, কারোর প্রতি কোনো ফেভার করার ডিসফেভার করার প্রশ্ন আসে না। দুদক আইন বিধি অনুযায়ী যা যা করার সবই করবে। বিশেষজ্ঞরা বলছেন কতিপয় দুর্নীতিবাজদের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে পুলিশ বাহিনী। সেই প্রশ্ন কিন্তু পুরো পুলিশ বাহিনীকেই কলঙ্কিত করবে বা প্রশ্নবিদ্ধ করবে। এই বিষয়টি কিন্তু পুলিশ কর্তৃপক্ষকে সবসময় মনে রেখেই তাদের কর্মকাণ্ড পরিচালনা করলে জনগণের মনে তারা আরও বেশি আস্থার জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবে। সম্পদ শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি অতিরিক্ত ডিআইজি রফিক। দুবাইয়ে স্বর্ণের দোকান, কানাডা, ইউরোপ, আমেরিকায়ও টাকা পাচার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যার বিরুদ্ধে এত অভিযোগ সেই রফিকের সাথে কথা বলতে বাসায় গেলেও পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে বারবার চেষ্টা করেও ফোন ধরেননি পুলিশের বিশেষ শাখার প্রভাবশালী এই কর্মকর্তা। প্রান্তিক পর্যায়ে কনস্টেবল থেকে শুরু করে পুলিশের উচ্চ পর্যায়ের কেউ কেউ সাধারণ মানুষকে জিম্মি করে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। এমন একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন দুদকের অনুসন্ধান যেন মাঝপথে থমকে না যায়। প্রভাবশালীদের বিরুদ্ধে নিতে হবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। বিগত 10 মাসে বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকেরা তাদের আয় থেকে 13.5 কোটি মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন। এর মধ্যে $5 কোটি নিয়েছেন ভারতীয় নাগরিকরা।
সোমবার বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। অর্থমন্ত্রী আরও জানান, বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরে আয় সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই। গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে 130.58 মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন। ক্ষতিগ্রস্ত এমপিকে মাননীয় স্পিকার করেছি আমরা। আমি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপন সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা আলোচনা করতে চাই বেসরকারি বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ নিয়ে। আজকে আমাদের সঙ্গে একজন ব্যবসায়ী নেতা, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এবং শাসান এনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শামস মাহমুদ যুক্ত রয়েছেন। আমরা স্বাগত জানাতে চাই তাকে। নিটল টাটা বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি শামস মাহমুদ আপনাকে। আমরা শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসতে চাই, যদি আমরা রিপোর্টে দেখছিলাম এবং সংসদের গতকালকে যে দেখছিলাম যে বিদেশি নাগরিকদের তথ্য না থাকার কারণে আমরা দেখছি যে বিদেশি নাগরিকরাও আমাদের দেশ থেকে তারা ডলার নিয়ে যাচ্ছেন। নানা রকম সামষ্টিক অর্থনৈতিক চাপে যেহেতু আমরা রয়েছি, সার্বিকভাবে আসলে এই বিষয়গুলো নিয়েও কথা বলতে চাই। এর বাইরেও আমরা যে রিপোর্টটি দেখছিলাম যে আমাদের দেশ থেকে যেভাবে আসলে সরকারি কর্মকর্তারা যেভাবে আসলে অর্থ আত্মসাৎ করছেন, এমনকি বিদেশে পাচার করছেন, সেই বিষয়গুলো নিয়েও কথা বলতে চাই। শুরুতে আসলে ব্যবসার পরিবেশ নিয়ে একটু জানতে চাইব যে বাজেট পরবর্তী রিঅ্যাকশন হিসেবে যদি একটু জানতে চাই, ব্যবসা বান্ধব হলো কিনা এবারের বাজেটটা আসলে। ধন্যবাদ আপনাকে। দেখেন, বাজেট যখন দেওয়া হয় এটার একটা রিজন থাকে। রিজনটা হলো যে আগামী অর্থ বছরে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, আমাদের সার্বিক অর্থনীতির যে ম্যাক্রো লেভেল যাতে স্টেবল থাকে ওগুলোর দিক নির্দেশনা দেয়। তো এই বাজেটে যেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছে, এই বাজেটটা ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য ওনারা অনেকগুলো মেজার নিয়েছে। আমরা দেখেছি যে বাজেটে এসেনশিয়াল কিছু আইটেমের আপনার ট্যাক্স কমানো হয়েছে। তো অ্যাট দ্য সেম টাইম এখানে আবার কন্ট্রাডিক্টরি অনেকগুলো জিনিস আমরা দেখতে পাই এই বাজেটে। এক নম্বর হলো যে গ্রোথ রেট বলা হচ্ছে গ্রোথ হবে, আবার ইনফ্লেশন কন্ট্রোল করবে। কিন্তু এখন বাস্তবতা যেটা আমরা যেটা দেখছি সবসময় যে বাজারে কিন্তু জিনিসপত্রের দাম সাধারণ জনগণ ফিক্সড ইনকাম মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে এবং এটা কিন্তু বাড়ছে। বাজেটে যে আইটেম গুলোতে ট্যাক্স কমিয়েছে সরকার, ওটার কিন্তু কোনো এফেক্ট আমরা মার্কেটে দেখছি না আজকে পর্যন্ত। আপনার ঈদের পরে হ্যাঁ কিছুটা ডিমান্ড কমার জন্য ধরেন আপনার কিছু ইয়ের দাম কমেছে, কিন্তু আদার দ্যান দ্যাট অ্যাজ সাচ কোনো এফেক্ট এখানে আসছে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই বাজেটের প্রাইভেট সেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে বিগেস্ট কন্ট্রাডিকশন যেখানে আমরা দেখছি, আপনি হাই ইনফ্লেশন নিয়ে হাই গ্রোথ, এটা ওয়ার্ল্ডে কোনো দেশ এটা ঠিক করে অ্যাচিভ করতে পারেনি। তো আইদার আপনি ইনফ্লেশন কন্ট্রোল করবেন, নাহলে আপনি গ্রোথ বাড়াবেন, দুটার যে কোনো একটা করবেন। আপনি ইনফ্লেশন কমিয়ে গ্রোথ বাড়াতে পারবেন না। কারণ ইনফ্লেশন যখন কমাবেন আপনি, তখন কি কি মেজার নিলে আপনার ইনফ্লেশন কমবে। এক নম্বর হলো যে আপনার ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া। আমরা অলরেডি প্রাইভেট সেক্টরে যে সমস্যা যেগুলো হচ্ছে এখন, এটা হলো যে আপনার ইন্টারেস্ট রেট এখন অলমোস্ট 13 থেকে 14% চলে গেছে। তো 14% চলে গেছে। স্পেশালি টেক্সটাইল অ্যান্ড R&D সেক্টরের কথা যদি আমি বলি, কারণ 84% বাংলাদেশের যে ফরেক্স আর্নিং এটা কিন্তু এই সেক্টর থেকেই আসছে। তো এই সেক্টর যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সামনের দিনে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিতে কিছু স্ট্রেস আসবে। এবং এইখানে দেখেন আপনি, আমার গত বছরে একটা অ্যাভারেজ টেক্সটাইল মিলের বিল, এনার্জি বিল, ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস সব মিলিয়ে ধরেন 1.5 crore to 2 কোটি টাকা, হ্যাঁ, এর মধ্যে সবসময় থাকতো, 2 কোটির নিচে থাকতো। কিন্তু দাম বাড়ার পরে গত বছর যখন এনার্জির দাম, যখন গ্যাসের দাম যখন বৃদ্ধি হলো, এখন কিন্তু আমাদের প্রত্যেক মাসে 3.5 কোটি থেকে 4 কোটি টাকা এনার্জি বিল দিতে লাগে।
তো এনার্জি বিল যখন আমি অলমোস্ট ডাবল হয়ে গেছে, তো আমার যদি গত বছরে ধরেন যদি 2 কোটি টাকা থাকে, এখন 4 কোটি টাকা আমার দিতে লাগছে, 12 মাসে এখানে 24 কোটি টাকা। আমরা যারা সৎভাবে ব্যবসা করি আমাদের কিন্তু এক বছরে 24 কোটি টাকা আর মানে এক্সট্রা আর্ন করা পসিবল না, কারণ আমরা সবাই জানি যে এখানে অনেক বাইং প্রেশার থাকে। আর আরএমজি টেক্সটাইলের এমন একটা সেক্টর, আমরা কিন্তু আগের থেকে জিনিসগুলো বিক্রি করে দিই। আমার 3 মাস আগে 2 মাস আগে কিন্তু আমরা অর্ডার গুলো নিয়ে আমরা ওইগুলো ধরেন বানানো শুরু করি, তারপরে কাঁচামাল আসে আসে। তো পুরো প্রসেসটা কিন্তু অলমোস্ট 6 মান্থস আই হ্যাড। যেদিন আমি শিপমেন্ট করলাম ওটা 6 মাস আগে থেকে কিন্তু নেগোসিয়েশন গুলো শুরু হয় আমাদের। তো ইট ইজ প্রি সোল্ড। তো যখন এইরকম যখন জিনিসপাতি যখন এনার্জি বিলের যে এফেক্টটা আসছে, এটা কিন্তু অ্যাবজর্ব করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আর যদি কষ্ট হয়, এটা আলটিমেটলি ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে লার্জেস্ট টেক্সটাইল মিলের যেমন ইনভেস্টমেন্ট যদি আপনি দেখেন, সিংহভাগ কিন্তু এইসব টেক্সটাইল মিলে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আছে, কিন্তু প্রাইভেট সেক্টরের যেগুলো অন্য সেক্টর গুলো আছে ওখানে টেক্সটাইল মিল আরএমজি দেখবেন যে প্রাধান্য পায় ইন দ্য মিক্স। তো এইসব কারণে যদি আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হারিয়ে ফেলি, আমি ফাইন্যান্সিয়ালি সচল না থাকি, ক্যাশ ফ্লোতে সমস্যা আসে, আলটিমেটলি এটার এফেক্ট কিন্তু এসে পড়বে ফাইন্যান্সিয়াল সেক্টরে। তো ফাইন্যান্সিয়াল সেক্টর যখন আসবে তখন কিন্তু মানে ফাইন্যান্সিয়াল সেক্টর অলরেডি আমরা জানি যে কি অবস্থা, তখন কিন্তু এটা কন্ট্রোল করা উইল নট বি দ্যাট ইজি। এন্ড এট দ্য সেম টাইম এই বাজেটে যে গ্রোথ রেট বলা হচ্ছে, আপনি তো ইন্টারেস্ট রেট বাড়লে ধরেন এই যে কনজিউমার ডিমান্ডটা কমবে, আমাদের এটা কিন্তু একটা কন্ট্রাডিক্টরি জিনিস হবে যে আমার ইনভেস্টমেন্ট তখন আমি যাব না ইনভেস্টমেন্ট করতে। তো ইনভেস্টমেন্ট যদি না করি, আপনি নতুন ইন্ডাস্ট্রি গ্রো করবে না। এসএমই সেক্টরে যারা আছে, যারা এখানে সিংহভাগ লোক বাংলাদেশে যারা এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা বড় ভূমিকা রাখে, ওনারা কিন্তু যেহেতু জিনিসপাতির দাম বেড়ে যাবে, ফাইন্যান্সিং কস্ট বেড়ে যাবে, ওনারা কিন্তু এখন ওসব উদ্যোগগুলো নিবে না। তো যদি না নেয়, তো নতুন যে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এটা কোথেকে আসবে? এটা তো হবে না। তো এটা যদি না হয়, আপনি যে গ্রোথের কথা বলছেন, গ্রোথটা তাহলে কোথেকে আসবে? সো এই জিনিসগুলা কিন্তু উই হ্যাভ টু অ্যাড্রেস। অ্যান্ড যেটা হয়েছে যে আপনারা মানে সরকার যেটা আমরা আশা করেছিলাম, স্পেশালি এলডিসি গ্রাজুয়েশন সামনে আসছে আমাদের, এগুলোর জন্য ধরেন অনেকগুলো বেশ কিছু পদক্ষেপ নিল সরকার, কিন্তু ওটা না করে যেমন এইরকম একটা ডিসিশন ওরা নিয়েছে যে এখানে গভর্নমেন্ট বলছে যে বাজেট ডেফিসিট কমাবে, বাইরের থেকে যেটা ঋণ নিত সরকার ফরেন কারেন্সিতে, ওটা কমিয়ে ওনার অভ্যন্তরীণ অর্থনীতির থেকে এখানে যে ফাইন্যান্সিয়াল সেক্টর আছে এখান থেকে ওনারা লোন নিবে। তো এখন সরকার যদি ওদের সিংহভাগ লোন গুলা যদি এখন ইন্টারনাল মানে বাংলাদেশি সোর্স থেকে নেয়, তাহলে আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি, এসএমই যারা আছে, আমরা তাহলে যদি এখন ব্যাংকের কাছে যাব, ব্যাংক কিন্তু তখন সহজে আমাদেরকে লোন দিতে চাবে না। কারণ আমার ব্যবসার উত্থান পতন থাকে, ওদের একটা রিস্ক থেকে যায়। কিন্তু সরকারের যে সুবিধা, যে ব্যাংক যদি সরকারকে টাকা দেয়, কোনো অসুবিধা যদিও হয় তখন সরকার অন্য মেকানিজমে ধরেন যেমন আমরা দেখেছি যে কিছু সরকারি ব্যাংক যখন টাকা দিতে পারছিল না, ওদেরকে শেয়ার ইস্যু করে দেওয়া হয়েছে, প্রেফারেন্স শেয়ার ইস্যু করে দেওয়া হয়েছে। তো এই মেকানিজমে কিন্তু ওরা কোপ করতে পারে। তো ব্যাংকের জন্য এটা একটা সেফ একটা জিনিস। তো প্রাইভেট সেক্টরে কিন্তু স্কুইজ হবে। তো এই গ্রোথ কোথেকে আসবে আর ইনফ্লেশন আপনি কেমনে কমাবেন, এটার কিন্তু এখানে কোনো ইয়ে নেই। এন্ড এট দ্য সেম টাইম বাংলাদেশ ব্যাংক যে এই বাজেটের যে ট্র্যাজেক্টরি যেটা ফোরকাস্টিং করা হচ্ছে, এখানে কিন্তু বলা হচ্ছে যে আগামী বছর ডলারের রেট হবে 114 টাকা। এখন আগামী বছর যদি 114 টাকায় যদি ডলারের রেট নামে, তাহলে ট্রলিং পেগ যেটা করলেন আপনারা বলছেন এটা কয়েকদিন পরপর মনিটর করে এটা বাড়াবেন আপনারা, এবং আইএমএফ আমরা জানি যে অলরেডি বলেছে যে টাকা has to be devalued। আর আমার যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এটার জন্য কিন্তু টাকাকে ডিভ্যালু না করলে আমরা কিন্তু সামনের দিনে সমস্যার সম্মুখীন হব। এবং তো এইখানে কন্ট্রাডিকশন গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর ওনারা হিসাব করছে 114 টাকা। তো এখানে বাস্তবতা মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে রিয়ালিটি যেটা, এটা রিয়ালিটি না করে আপনি লফটে অনেক কথা বলতে পারেন, কিন্তু এই প্রবলেম, ফান্ডামেন্টাল যে প্রবলেম গুলো ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির জন্য যেগুলো আমাদের এসেনশিয়াল, এগুলো কিন্তু এখানে অ্যাড্রেস করা হয়নি এবার বাজেট। জি,
শামসামুদ অনেকগুলো বিষয় আসলে তুলে ধরেছেন বাজেট নিয়ে। আমরা একটু জানতে চাইবো যে আজকে যেহেতু আমরা কথা বলতে যাচ্ছি বেসরকারি বিনিয়োগ এবং ব্যবসার পরিবেশ নিয়ে, বেসরকারি বিনিয়োগের জায়গায় যদি আসি, এবার অর্থনৈতিক অঞ্চলের ক্ষেত্রে আমরা নতুন করে যে কর আরোপের বিষয়টি দেখলাম 100%, সেটি নিয়ে যদিও এখনও এনবিআরের সাথে দেন দরবার চলছে, এটি যেন না করা হয় এবং আমাদের যে কর অবকাশ সুবিধা সব মিলিয়ে আমাদের যে বিনিয়োগের অবস্থা আমরা দেখছি যে গত 10 বছর কিন্তু আমরা গড়ে 24% উপরে যেতে পারিনি, কিন্তু আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের যে লক্ষ্য ধরা হয়েছে এটিকে এই অর্থ বছরে 2025-এ আমাদের 35% উন্নীত করতে হবে। তো এই যে বিনিয়োগের পরিস্থিতি সার্বিকভাবে এখন যে সামষ্টিক অর্থনীতি পরিস্থিতি, বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আপনাদের কাছে এক ধরনের উদ্বেগ বা ব্যবসা হিসেবে কি মনে হয় যে সেটির আসলে বিনিয়োগের ক্ষেত্রে দেখেন, বিনিয়োগের ক্ষেত্রে আপনি যেটা মেনশন করলেন এই অর্থনৈতিক অঞ্চলে যে এখন 1% ট্যাক্সের যে কথা আসছে, নিউজ পেপারে আসছে যে ওনারা এটা করবে না, কিন্তু এটা কিন্তু প্রপোজাল ছিল যে ওখানে ট্যাক্সেশন আপনার দিবে। তো এনবিআর যে লজিক, মানে ফাইন্যান্স মিনিস্ট্রির যে লজিক, ওটা ছিল যে লেভেল প্লেইং ফিল্ড করা আর কি, যারা ইকোনমিক জোনের মধ্যে আছে এবং বাইরে যারা আছে তাদের সমতল একটা ইয়ে থাকে। তো আমাদের কথা হচ্ছে আপনারা যখন এই ডিসিশন ইন দ্য ফার্স্ট প্লেস নিয়েছিলেন, এটা তো আমরা করি নাই নিয়মটা, তা এটা তো নীতি নির্ধারকরাই করেছে। তো ওনারা তখন এগুলো চিন্তা করতে পারেনি। তো এরকম একটা ভুল চিন্তাধারা করে পরে আবার এটাকে রেট্রোস্পেক্টিভ আপনি মানে ঠিক করতে যাবেন, যখন এগুলো করতে যান তখনই তো এখানে বিজনেস এনভায়রনমেন্টটা নষ্ট হয়। এটা ফরেন একটা ইনভেস্টর যে ওখানে অলরেডি গিয়েছে, ও যদি এটা দেখে, ও তো ওদের দেশে যে অন্য ফরেন ইনভেস্টর ধরেন চিন্তা করছিল বাংলাদেশ আসবে, ওদেরকে বলবে যে এখানে ট্যাক্সের কোনো ইয়ে নেই, মানে আজকে একরকম স্ট্রাকচার থাকবে, 6 মাস পরে গিয়ে আবার ওরা সিদ্ধান্ত চেঞ্জ করবে। তো প্রেডিক্টেবিলিটি, ট্যাক্স প্রেডিক্টেবিলিটি, পলিসি প্রেডিক্টেবিলিটি না থাকে বিনিয়োগ কিন্তু আসবে না। আমরা কিন্তু দেখেন এটার জন্য কিন্তু বাংলাদেশের অর্থনীতির যে অগ্রযাত্রা, এটা কিন্তু হ্যাজ বিন ক্রিয়েটেড বাই লোকাল এন্টারপ্রেনিয়ার্স। আমরা কিন্তু অলমোস্ট 90% অফ দ্য ইনভেস্টমেন্ট ডান ইন বাংলাদেশ, এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে বলেন যেটাই বলেন, এটা কিন্তু বাংলাদেশিরাই করেছে, বাইরের লোকরা কিন্তু এখানে আসেনি। কি জন্য আসেনি? কারণ ওনারা এসে এখানে যে সমস্যা আমরা যে সম্মুখীন হই এইসব দেখে কেউ এখানে আসতে চাবে না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের আমল নিতে লাগবে। এট দ্য সেম টাইম আপনার এনার্জি ইয়েতে বলা হচ্ছে যে আপনি এখন বছরে কি 4 বার আরো দাম বাড়াবে, বৃদ্ধি করবে। হ্যাঁ ঠিক আছে, এনার্জি ইয়ে করবে, কিন্তু আপনি তো আমাকে আগে আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই, ইলেকট্রিসিটি দিবেন আমাকে। দেওয়ার পর ওয়ান্স ইউ এনশিওর যে আপনি আমাকে দিচ্ছেন, ওটার পরে আপনি বাড়ান। কিন্তু আপনি না দিয়ে আপনি দাম বাড়াচ্ছেন, তো এট দ্য এন্ড অফ দ্য ডে ক্ষতিকার হচ্ছে, ক্ষতিটা এক্সিস্টিং বিজনেসের হচ্ছে। তো বাইরের ইনভেস্টর যখন এসে এই অবস্থা দেখে আমাদের, তখন তো ওনারা এখানে ইনভেস্টমেন্ট করতে চাবে না। আর যে ইনভেস্টমেন্টের কথা আপনি বলছেন, যেটা এতদিন ধরে হচ্ছে বাংলাদেশে, মানে ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে যে ট্রিট করি, এখানে কিন্তু সিংহভাগ যে ইনভেস্টমেন্ট, এটা কিন্তু রিইনভেস্টমেন্ট। এখানে কিন্তু ডাইরেক্ট ওই মানে ইনফ্লো হচ্ছে না। এখানে যেটা জেনারেট করে, ধরেন 100 কোটি টাকা যদি প্রফিট করে ওনারা ধরেন 40 কোটি দেশের বাইরে নিয়ে যায়, রিপ্যাট্রিয়েশন করে মাদার কোম্পানির কাছে, এবং 60 crore রিইনভেস্টেড ইন নিউ টেকনোলজি অথবা অন্য কিছুতে ইন বাংলাদেশ। ওটাও কিন্তু আমরা ট্রিট করি অ্যাজ এফডিআই। বাট এখানে অ্যাকচুয়াল যে নেট আপনি এফডিআই দেখেন, এটা কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের জন্য যে ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন এশিয়া। জি, শামসামুদ আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে একটু আমাদের অন্য একটি বিশেষ করে ভারত সফর শেষে প্রধানমন্ত্রী কিন্তু সংবাদ সম্মেলন করেছেন, তার একটু কথা শুনে নেই তিনি আসলে কি জানিয়েছেন বিনিয়োগের বিষয়ে রয়েছে। আমরা দর্শক, ভারতের সাথে কানেক্টিভিটিতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে, ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি, তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে, আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে, তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে, বা যে সমস্ত জিনিস আমাদের দেশে আনা সেগুলি আনার সুযোগ হচ্ছে। অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে। আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? সেটা হয় না, কোনো দেশ পৃথিবীতে থাকে না। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে? দর্শক, রাজধানীর পূর্বাঞ্চলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হস্তশিল্প মেলা 2024-এর উদ্বোধন হচ্ছে আজ।
যেখানে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বিসিসিআই সভাপতি সহ আরও উদ্যোক্তারা অংশ নিয়েছেন। আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী মারুফা রহমান রয়েছেন, সরাসরি যুক্ত হতে চাই সেখানে। মারুফা, আমাদেরকে জানাবেন, আজকে থেকে তো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এবং এখানে আসলে সারা দেশ থেকে উদ্যোক্তারা এসছেন, তাদের আশা প্রত্যাশার বিষয়ে আমাদেরকে একটু জানাবেন এবং আয়োজনটা সব মিলে কেমন দেখছেন? আয়োজন তো হস্তশিল্প মেলার সবসময় বৈচিত্র্যময় এবং সুন্দর হয়। আপনি জানেন এখানে আমরা বেশ কয়েকটি স্টলে ইতিমধ্যেই দেখছি যে ক্রেতারা ভিড় করছেন। যদি আনুষ্ঠানিকভাবে এখনো মেলার উদ্বোধন কার্যক্রমটি হয়নি, প্রধান অতিথি যিনি তিনি এখনো পৌঁছায়নি। তবে আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে একজন উদ্যোক্তা আছে আজুরা ফ্যাশন, তার কাছে যদি একটু জানতে চাই হস্তশিল্প মেলা সম্পর্কে একটু আপনাদের কাছে জানতে চাই। এখানে উদ্যোক্তারা এসে আসলে তারা এখানে কি ধরনের সাড়া পায়, এই যে আপনারা যারা হস্তশিল্প নিয়ে কাজ করছেন তাদের আসলে সম্ভাবনা এবং চ্যালেঞ্জের জায়গাগুলো কেমন? ওকে, থ্যাংক ইউ আপু। নিউজ 24, থ্যাংক ইউ। আমি শান্তা কবির, আজুরা বাই শান্তা কবিরের ওনার। আমি কাজ করছি প্রায় 25 বছর ধরে। আমার দেশীয় সমস্ত ফ্যাব্রিক দিয়ে মিডিয়াটা ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট অ্যান্ড ন্যাশনাল ডায়ের উপরে, এগুলোর উপরে আমি কাজ করছি। তো অনেক 25 বছরে তো অনেক অভিজ্ঞতা আসলে। আর এখানে এসেছি, আমরা গতকাল সন্ধ্যায় এসে দেখে গিয়েছিলাম, আজকে থেকে শুরু হলো। আমরা শুনেছিলাম যে বাণিজ্য মন্ত্রী আমাদের এটা ওপেন করবেন, বাট আমরা সকাল থেকে এসে যেখানে টেকনিক্যাল কিছু প্রবলেমে ফেস করছি, যেটা হলো এসি কাজ করছে না, আর আমরা একদম ঘেমে টেমে একাকার, সবারই মন খারাপ। আমাদের আসলে এমনি কেমন পান আপনাদের যে পণ্য, সেই পণ্যের সাড়াটা আসলে কেমন পান? যদি বাংলাদেশের ক্রেতার একটা অংশ ধরি, যে কত শতাংশ মানুষের কাছে আপনারা পণ্য নিয়ে যেতে পারেন, বা সাড়াটা কেমন, বা দেশের বাইরের সাড়াটা কেমন? ওকে, এখানে আমার একটু কথা আছে। যেমন আমরা অনেক সময় বলি যে আমরা দেশীয় পোশাক পরি না, কিন্তু আমরা যারা ডিজাইন নিয়ে কাজ করি, ডিজাইন অ্যাক্টিভিটিস, তাদের আমি মনে করি তাদের দায়িত্ব অনেক। আমি এমন কেন একটা কাজ করব না যেটা আমার দেশের মানুষ পছন্দ করবে না, এমন কোনো একটা ডিজাইন করব না যে তার পেশার সাথে, তার মনের সাথে, তার ফ্যাশনের সাথে, তার স্টাইলের সাথে মিলে যাবে। এটা আমাদের দায়িত্ব। আমাদের উচিত দেশীয় মানুষকে সুন্দরভাবে সুন্দর সুন্দর ডিজাইন, দেশীয় ফেব্রিক, আমাদের সোর্সিং অনেক ভালো, এটা দিয়ে যদি আমরা কাজ করে সুন্দর ডিজাইন করে দিতে পারি, আমাদের দেশের মানুষও পড়বে, বিদেশমুখী হবে না। আর আমাদের যেটা আমি যেটা পার্সোনালি মনে করি যে ডিজাইনটা আমার এরকম হওয়া উচিত যেটা আমার শুধু দেশের মানুষ না, বিদেশিরাও পড়তে পারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শুনছিলেন একজন উদ্যোক্তার তার অনুভূতি প্রকাশ করছেন। এখানে আরো অনেকগুলো উদ্যোক্তার সাথে আমরা কথা বলেছি, বেশ যারা নাম করা, যেরকম রংপুর কারুপণ্য এবং আরো যারা পাটপণ্য নিয়ে কাজ করে, তাদের এক ধরনের এখান থেকে আমরা যে বক্তব্যগুলো জানতে পারলাম যে এই মেলাগুলোর মধ্য দিয়ে তাদের যে নেটওয়ার্কিং, সেটি হচ্ছে মূল জায়গা। সেই নেটওয়ার্কিং এর মধ্য দিয়ে তারা দেশে এবং বিদেশে তাদের পণ্যকে আসলে পৌঁছে দিতে পারে এবং এখান থেকে পছন্দ করে আসলে তারা নিয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত যেটি মূল চ্যালেঞ্জ, যে একেবারে আপামর জনগণের মধ্যে বা বাংলাদেশের যে আপামর সাধারণ ক্রেতা, তাদের কাছে কেন এই পণ্যগুলো নিয়ে যাওয়া যায় না বা কেন এই পণ্যগুলো জনপ্রিয়তা পায় না, সেই বিষয়গুলো নিয়ে তারা বলছিল যে আসলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সেখানে দরকার আছে, কাঁচামালগুলো যেন তারা সুলভে কিনতে পারে এবং সেই সাথে যারা কর্মী আছে, সেই কর্মীর যে জনবলের যে সংকট, সেটি যেন আসলে সমাধান করতে পারে, বা কর্মীরা যেন এই পেশা ছেড়ে পেশা বদল না করে, সেই জায়গাটাতে আসলে সরকারের দিক থেকে বা রাষ্ট্রীয় দিক থেকে যেন সেই যে সাহায্য জি, মারুফা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা অনেক কিছু আসলে জানতে পারছিলাম মেলা সম্পর্কে। শামস মাহমুদ, আরও একবার স্বাগত জানাই নিটল টাটা বিজনেস আওয়ার্ডে আপনাকে। আমরা একটু আগে প্রধানমন্ত্রী ভারত সফর শেষে যে সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন, সেখানেও আমরা একটু বিনিয়োগের বিষয়ে কথা শুনছিলাম। সব মিলিয়ে আসলে আমাদের এই মুহূর্তে আমাদের অনেকগুলো বাধা বিপত্তির মধ্য দিয়ে আসলে অর্থনীতি চলছিল। এখন আসলে বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা কি মনে করেন? সেটি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বলি বা দেশি বিনিয়োগও কিন্তু আমাদের যে নতুন করে হচ্ছে না খুব একটা। যে এখানে যেটা আগে যেটা বলেছি, যে এখানে আমাদের পলিসি যেগুলো আছে, দেখেন একটা জিনিস হলো যে আমাদের যে গ্রোথ হয়েছে বাংলাদেশি বিনিয়োগের ক্ষেত্রে, এটা কিন্তু সরকার এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আসলো এই 2008 সালে, ওইখান থেকে কিন্তু আমাদের ইয়েটা কিন্তু গ্রোথটা হচ্ছে। আমরা কিন্তু ওটা সবসময় আমরা এটা বলি যে
আগে যদি সরকারের যে ভূমিকা যেটা নিত ওনারা, একটা সিম্বায়োটিক রিলেশনশিপ, হ্যাঁ, ওনারা পলিসির কারণেই কিন্তু আমরা সামনের দিকে এগোতে পেরেছি। কিন্তু রিসেন্টলি যেটা আমরা দেখছি, এখানে কিন্তু একটা ফর সাম রিজন এখানে কাজ করছে না। এখানে যে বাস্তবতা যেটা আমাদের, যেমন ফর এক্সাম্পল ডলারের যে রেটটা, হ্যাঁ, ডলারের রেট কিন্তু এখনো যে পেগ বলছেন আপনারা, মানে বাংলাদেশ ব্যাংক বলছে যে পেগ সিস্টেম ওনারা ইয়ে করছে, কিন্তু ওরা কিন্তু কাজ করছে না। কারণ যখন ব্যাংকে যাচ্ছে এখনো কিন্তু কার্ব মার্কেট থেকে কিনে যারা এসএমই আছে, যাদের সাথে ফর্মাল রিলেশনশিপ নেই ব্যাংকের, ওনারা কিন্তু টিটি করতে পারে না ব্যাংকের থেকে ডলার নিয়ে। ওনাদের এখন ব্যাংক থেকে ডলার উচ্চ দামে কিনে টিটি করতে লাগে। তো এইগুলা যদি আপনি ঠিক না করেন তাহলে তো ইয়ে হবে না। এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে এখন এলডিসি গ্রাজুয়েশনের যে টাইমটা আসছে, এখানে কিন্তু মানে দেয়ার উইল বি সাম চ্যালেঞ্জেস ফর দ্য ইন্ডাস্ট্রি। ওখানে অনেক নতুন নিয়ম কানুন আসবে। ইভেন এসএমই যারা আছে, এসএমইতে যেমন আমি বলি একটা জিনিস, এবং এফআরসি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বাংলাদেশের একটা মানে একটা ওভারসাইট কমিটির মতন বলবো, একটা অর্গানাইজেশন, ওনারা ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা ইয়ে করে। হ্যাঁ, ওই আমরা যে ধরেন প্রতি বছর যে ইন্ডিয়াকে আমাদের ট্যাক্স ফাইল, তারপরে অডিট রিপোর্ট যে সাবমিট করি, এগুলো ওনারা মনিটর করে। এখন এফআরসি নতুন কিছু রুল আছে যেখানে ওই অডিট যেটা সাবমিট করি আমরা, এটা কিন্তু এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করতে লাগবে সবার। হ্যাঁ, কিন্তু এটা আমি জানি যে যারা এই শোটা দেখছেন, এসএমই ইন্ডাস্ট্রিতে যদি কারো সম্পৃক্ততা থাকে, এটা কিন্তু অনেকেই জানে না। তো এইসব ইনফরমেশন যেমন অলরেডি পাস হয়ে গেছে, এটা আগামী বছর থেকে এনফোর্স হবে। তো যখন এনফোর্সমেন্ট যখন হবে, আপনি 2 বছর পর যখন ট্যাক্স ফাইলিং করতে যাবেন, আপনাকে কিন্তু একবার এসে ফাইন করবে যে আপনার ওই হেডিং গুলো ঠিক ছিল না। তো এই জিনিসগুলো যেমন ইনফরমেশন ইজ নট দেয়ার, এট দ্য সেম টাইম অ্যাক্সেস টু ফাইন্যান্সের সমস্যা হচ্ছে, তার উপর আপনার এনার্জির যে ক্রাইসিস, আমাদের আমরা যতই কথা বলি এখানে মানে বাস্তবতা হলো যে দেয়ার ইজ আ প্রবলেম। বিকজ আমি ইলেকট্রিসিটি বলেন, গ্যাস বলেন, দুটাতেই কিন্তু সাফার করছি। এন্ড আমরা যেটা দেখছি যে যেমন মুন্সিগঞ্জে যেটা হয়েছে, সরি মানিকগঞ্জ মুন্সিগঞ্জ যেটা হয়েছে, যে অলমোস্ট 40% সিস্টেম লস হয়েছে আপনার ওই গ্যাস সরবরাহের সময়। তো 40% যদি সিস্টেম লস হয় একটা জায়গায়, ওইসব গ্যাস কানেকশন তো আমরা নিজেরা গিয়ে তো গ্যাস গুলো টানিনি, পাইপ গুলো তো আমরা নিজেরা বসাইনি। তো মানে তিতাসে অন্য কেউ ওখানে করেছে। তো এই দায়ভার গুলো, এগুলো যদি না ঠিক হয়, এই এক্সপেন্স যেগুলো আছে, এগুলো কিন্তু বোনাফাইড বিজনেসম্যান, সাধারণ যে ব্যবসায়ী, এদের ঘাড়ের প্রতি চাপায়, তখন বিজনেস এনভায়রনমেন্ট থাকবে না। জি, জি, আমাদের আসলে সময় স্বল্পতা, শেষ করতে হবে। আমরা নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও এই আলোচনা শুনবো আপনার কাছে। মোটা দাগে আসলে এই যে নীতির ধারাবাহিকতা না থাকা, আপনি যেটি বারবার বলছিলেন, এবং আমাদের যে দীর্ঘমেয়াদী পলিসি না থাকা, এবং অব্যবস্থাপনা, সার্বিকভাবে অপচয়, এবং আমাদের জ্বালানি সংকট, সার্বিকভাবে আসলে অনেকগুলো বিষয় মিলিয়েই কিন্তু আমাদের আজকের যে বিনিয়োগ পরিবেশের কথা বলছিলেন, সেটি আসলে আমরা এখনও নিশ্চিত করতে পারছি না। আশা করি সেটি নিশ্চয়ই সরকার ভাববেন আগামী দিনে, কেননা আমাদের আসলে বিনিয়োগ যদি চাঙ্গা করতে না পারি, আমাদের কিন্তু যে প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে, সেটি নিয়ে আরও অনিশ্চয়তাই তৈরি হবে। আসলে শামস মাহমুদ, অসংখ্য ধন্যবাদ জানাই আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। পরবর্তী কোনো অনুষ্ঠান নিশ্চয়ই পাশে পাবো, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। আবারও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি জনাব শামস মাহমুদ। কথা বলছিলেন বেসরকারি বিনিয়োগ এবং ব্যবসার পরিবেশ নিয়ে। নিটল টাটা বিজনেস আওয়ার্ডের সময় হলে একটা বিরতি নিবার, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ার্ডে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে দেখে নেব পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি। বাজারে আমরা দেখছি যে যদিও লেনদেনে কোনো গতি নেই অনেকদিন ধরেই, ঈদ পরবর্তী বাজারেও আমরা খুব বেশি গতি দেখতে পাইনি। এই মুহূর্তে সবশেষ আপডেট যদি দেখে নিই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে, আমরা দেখতে পাবো যে আজকে কিন্তু সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এখন পর্যন্ত লেনদেন ঊর্ধ্বমুখী ধারায় চলছে। ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 25 পয়েন্ট বেড়েছে, এখন পর্যন্ত বেলা 1:30 নাগাদ 25 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5245 পয়েন্টে, এবং সরিয়া সূচক 5 পয়েন্ট বেড়েছে, এখন পর্যন্ত 1148 পয়েন্ট অবস্থান করছে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত যে ডিএস30 সূচক, সেটিও 11 পয়েন্ট, প্রায় 12 পয়েন্ট বেড়েছে, বেড়ে অবস্থান করছে 1879 পয়েন্টে। এবং হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আজকে আমরা দেখছি যে 182টির দর
বেড়েছে এখন পর্যন্ত এবং 143টির দর কমেছে, আর অপরিবর্তিত রয়েছে 68 শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এবং এখন পর্যন্ত যে লেনদেন দেখতে পাচ্ছি 282 কোটি টাকার কিছু বেশি লেনদেন, অর্থাৎ লেনদেনে যেটি বলছিলাম যে বাজারে একটু ক্রেতার উপস্থিতি কম, তুলনামূলক কম লেনদেন হচ্ছে। সব মিলিয়ে আসলে বিনিয়োগকারীরা এখনও দেখে শুনে সতর্কভাবেই আসলে চলছেন ক্রয় করবার ক্ষেত্রে, এবং বাজারে খুব বেশি লেনদেনে আসলে গতি নেই। আমরা যেটি দেখছি যে বাজেট পরবর্তী সময়েও বাজার কিন্তু খুব বেশি চাঙ্গা হতে দেখা যায়নি। তো এই ছিল আজকের পুঁজিবাজার পরিস্থিতি। এবারে আমরা মুদ্রা বাজার পরিস্থিতি আপনাদেরকে জানাবো যে প্রধান মুদ্রার বিনিময় মূল্য। শুরুতে যদি মার্কিন ডলারের কথা বলি, যে মার্কিন ডলার অফিসিয়াল রেট দেওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি 117 টাকা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 118 টাকা। ইউরো 125 টাকা ক্রয় মূল্য, 131 টাকা বিক্রি মূল্য। পাউন্ড 144 টাকা কেনা হচ্ছে, 150 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান 13 টাকায় কেনা হচ্ছে, 17 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল 27 টাকায় কেনা হচ্ছে, 31 টাকা 10 পয়সায় বিক্রি করা হচ্ছে। এবং ভারতীয় রুপি রয়েছে 1 টাকা 32 পয়সায় কেনা হচ্ছে, 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। সোনালী ব্যাংকের সূত্র ধরে এই ছিল মুদ্রার বিনিময় মূল্য। এরপর আমরা স্বর্ণের বাজার আমরা আপনাদেরকে জানাতে চাই। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত হালনাগাদ করে থাকেন আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ এখন প্রতি ভরি দাম পড়বে 1,16,955 টাকা। 21 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,11,598 টাকা। 18 ক্যারেটের স্বর্ণের দর পড়বে 95,659 টাকা। আর সনাতন যে স্বর্ণ রয়েছে সেটির দামও প্রতি ভরি পড়বে এখন 79,000 টাকা। পাশে গ্রাম প্রতি দাম দেখানো আছে, 1 ভরি সমান 11.664 গ্রাম হিসেবে এই দর কিন্তু হিসাব করা হয়েছে। এরপর আমরা রূপার দাম আপনাদেরকে জানাতে চাই। রূপার বাজার অনেকদিন ধরে অপরিবর্তিত। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা রয়েছে সেটির ভরি প্রতি দাম পড়বে 2,098 টাকা। 21 ক্যারেটের রূপার দাম 2,005 টাকা। 18 ক্যারেটের রূপা 1,714 টাকা এবং সনাতন যে রূপা রয়েছে সেটির প্রতি ভরি দাম 1,282 টাকা। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ, মুদ্রা এবং রূপার বাজারের সবশেষ আপডেট এবং দরদাম। তৈরি পোশাক খাতের মতো স্বর্ণ শিল্পকে রপ্তানি পর্যায়ে নিয়ে যেতে হলে আধুনিক যন্ত্রের মাধ্যমে পণ্যটি উৎপাদনের বিকল্প নেই। সেই লক্ষ্যে প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। গতকাল সংবাদ সম্মেলনে জানানো হয়, গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া প্রতিপাদ্যে আগামী 4 থেকে 6 জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবির হল 2-এ অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী। কারিগরের সুনিপুণ হাতের ছোঁয়ায় সুপ্রাচীনকাল থেকে দেশে তৈরি হয় বাহারি গহনা। স্বর্ণশিল্পে দিনবদলের স্বপ্নযাত্রায় নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সংগঠনটি প্রথমবারের মতো করতে যাচ্ছে আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী। প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরতে সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে বাজুস। আয়োজকরা বলেন, দেশে জুয়েলারি কারখানা গড়ে তুলতে পারলে রপ্তানি আয়ের পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থানেরও। যদি আমরা এই গার্মেন্টস পর্যায়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের দেশে বিদেশি মুদ্রা উপার্জন হবে। মেশিনারিজ প্রদর্শনীটা এই কারণেই বাংলাদেশের ছোট বড় আমরা জুয়েলারি ইন্ডাস্ট্রি গড়ে তুলব, অর্থাৎ অলংকার ফ্যাক্টরি। প্রদর্শনীতে অংশ নেওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগে উৎসাহিত করতে স্থানীয় ব্যবসায়ীদের তাগিদ দেন সহ আয়োজক কেএনসি সার্ভিসেস। প্রথমবার আয়োজনেই 10টি দেশের 30 প্রতিষ্ঠান অংশ নেওয়া একটি বড় অর্জন। এখন স্থানীয় ব্যবসায়ীদের কাজ হলো এখানে কারখানা স্থাপন ও বিনিয়োগে বিদেশিদের আগ্রহী করে তোলা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাজুস জানায়, স্বর্ণালংকার রপ্তানি করতে হলে যন্ত্রের মাধ্যমে উৎপাদনের বিকল্প নেই। শুধুমাত্র হ্যান্ডমেড দিয়ে রপ্তানি করা সম্ভব না। হ্যান্ডমেড একটা পার্ট এবং মেশিনারিজ একটা পার্ট। রপ্তানি করতে হলে আমাদেরকে অবশ্যই এই যুগের সাথে তাল মিলিয়ে সম্পূর্ণ কাজটা করতে হবে। 3 দিনব্যাপী প্রদর্শনীটি শেষ হবে 6 জুলাই। প্রতিদিন বেলা 11টা থেকে চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। থাকছে সবার জন্য উন্মুক্ত। প্রিয় সাংবাদিক বন্ধুরা, মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, নিউজ টোটাল বিজনেস আওয়ারের সময় হলো আরও একটা বিরতি। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। দর্শক, আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। এবার আমরা চট্টগ্রাম আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় রয়েছেন। আমরা একটু বাজার পরিস্থিতি জানতে চাই। জানি যে সাম্প্রতিক সময়ে কাঁচামরিচ, ডিম, আলু এই ধরনের পণ্যগুলোর দামও কিন্তু বেশ চড়া। ঈদ পরবর্তী বাজার পরিস্থিতি আমরা তার কাছ থেকে জানতে চাইব। নয়ন বড়ুয়া জয়, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আসলে আজকে একটু যদি আমাদেরকে জানান যে আসলে বাজার পরিস্থিতি কেন আসলে স্বাভাবিক হচ্ছে না, অথবা কেন দাম কমছে না।
ধন্যবাদ বাবু কামরুজ্জামান আপনাকে। আপনি যথার্থই বলছেন যে উৎপাদনের কোনো ঘাটতি নেই, যেখানে আলু রপ্তানিও করা হচ্ছে আমাদের দেশীয় আলু, দেশের বাইরেও যাচ্ছে। একই সাথে যে লক্ষ্যমাত্রা ছিল আলু উৎপাদনের, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও কিন্তু আমরা দেখছি আলুর দাম এখন 60 টাকা কেজিতে তারা বিক্রি করছে, যেখানে পাইকারি বাজারে 49 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, আর খুচরা বাজারে এসে তারা 60 টাকা কেজিতে বিক্রি করছে। লাল রঙের যে আলুটি দেখতে পাচ্ছেন, গোলাকার আলু, সেই আলু 70 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। তো তবে আলুর দাম আরও কম থাকার কথা রয়েছে, যেখানে অভিযান করার পরে কিন্তু 35 টাকা করে আলু বিক্রি করার, 33 টাকা করে আলু বিক্রি করার কথা ছিল, সেই আলু এখন আমরা দেখছি অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। একই সাথে দেখাতে চাচ্ছি কাঁচামরিচ, মরিচের কোনো কমতি আমরা দেখছি না, মরিচ আছে বাজারে, তবে দেখা যায় যখন বাজারে সরবরাহ বেশি হয় তখন কিন্তু মরিচের দাম কিছুটা কমে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। মরিচের বাজারে আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি, মরিচের কোনো সংকট নেই, 130 টাকা কেজিতে মরিচ বিক্রি করা হচ্ছে। তো কোরবানি ঈদে 300 টাকা কেজিতে পর্যন্ত এই কাঁচামরিচের দাম ছিল, তবে মরিচের দাম কিছুটা কমতে শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে একটু দেখাতে চাচ্ছে ডিমেরও কোনো কমতি নেই, ডিম সরবরাহ বেড়েছে, তার কারণে 150 টাকা ডজনে তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন, যেখানে ডিমের ডজনও কিন্তু অনেক বেশি ছিল, ডিমের দামও কিছুটা কমতে শুরু করেছে, তবে আরও কমানো দরকার বলে মনে করছেন যারা খুচরা বাজার থেকে যারা ডিম সংগ্রহ করেন তারা সেখানে আরও বেশি নিচ্ছে। এখানে 150 টাকা করে, আবার কোনো জায়গায় আমরা দেখেছি 145 টাকা ডজন তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে বাবুর কাছে। জি নয়ন বড়ুজি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সাথে বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাই কমিশন, ক্যানবেরা বিজনেস কাউন্সিল ও অস্ট্রেলিয়া বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের সাথে বৈঠক করেন। এ সময় আগামী 3 ও 4 অক্টোবর সিডনিতে দুদিনের সিঙ্গেল কান্ট্রি ফেয়ার সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রবাস জীবনে সফলতার গল্প বুনলেন রনি ব্যাপারী। দীর্ঘ 29 বছরের কঠিন পরিশ্রমে ইতালিতে সফল ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছেন। দেশীয় সবজি সমাহার নিয়ে 70 হেক্টর জমির উপর গড়ে তুলেছেন সবজি ক্ষেত, যেখানে বিদেশিদের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও। সেই সাথে হালাল খাবার সামগ্রী নিয়ে ইতালির মিলানোতে গড়ে তুলেছেন সুপারমার্কেট। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।